আগে এই যে রাওয়ার সেনারা বলছেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব, একটা যুদ্ধ যুদ্ধ আবহ, সত্যিই কি এই মুহূর্তে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, নাকি এই কথাকে সামনে রেখে অন্য কিছু পেছনে ঘটিয়ে যাওয়া? দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এবং আমি এটা বলতে পারি যে যুদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই। এটা বুঝতে হবে আমাদের যে যে কোনো যুদ্ধ যেটা, সেটা দু রকমের হয়। একটা হচ্ছে কনভেনশনাল ওয়ারফেয়ার, যা প্রথা মাফিক যুদ্ধ, যে দুটো রাষ্ট্র একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যেমন ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ ঘোষণা করেছে, ঘোষিত যুদ্ধ। অথবা আপনার ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে ঘোষিত যুদ্ধ হচ্ছে। আরেকটা রকমের যুদ্ধ হয় যেটাকে আমরা বলি প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ। আমি কিছুতেই বিশ্বাস করি না যে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, কনভেনশনাল ওয়ারফেয়ার। কারণ যুদ্ধ করতে গেলে দুটো রাষ্ট্রই যারা যুদ্ধে লিপ্ত হবে, তারা তাদের সব থেকে আগে যেটা জরুরি দরকার, তারা দেখে যে তাদের অর্থনৈতিক পরিস্থিতিটা কি। কারণ যুদ্ধ তো আর এটা তো টি-20 ম্যাচ নয় যে আমি 20 ওভারে ম্যাচ শেষ করছি। যুদ্ধটা 5 দিনের টেস্টও নয়। আপনি জানেন না যে যুদ্ধটা 1 মাস চলবে, 2 মাস চলবে বা 10 মাস চলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখনো চলছে এবং ইউক্রেনের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, যার জন্য আপনি দেখছেন যে ইউক্রেনের জেলেনস্কি সে বারবার বলছে যে আমি রাশিয়া যে জমিটা চাইছে সেই ভূখণ্ড আমি দিয়ে দিতে রাজি আছি যদি আমাকে ন্যাটোর ন্যাটো গ্রুপে আমাকে অন্তর্ভুক্তি করার পারমিশন দেয় রাশিয়া। রাশিয়া সেটাই আপত্তি ছিল। কেন? জানেন যে ইউক্রেন 20 বছর ঘুরে দাঁড়াতে পারবে না। আমি যেটা বলছিলাম সেটা সূত্র ধরে বলি যে এই যে প্রক্সি ওয়ার, এর অনেকগুলো স্ট্র্যাটেজি হয়। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডিসেপটিভ স্ট্র্যাটেজি, যে মানুষকে বোকা বানাবে। এখন বাংলাদেশ থেকে যে যুদ্ধের হাওয়া তোলা হচ্ছে, দুটো কারণ। এক, বাংলাদেশের মানুষ তারা কিন্তু এখনো কনফিউজ, তারা ভেবে পাচ্ছে না যে আমরা রোজগারের ভাত ডালের ব্যবস্থা করতে পারবো না ভারতের মতো একটা বৃহৎ শক্তির সঙ্গে না যুদ্ধে লিপ্ত হবো। এবং আপনারা দেখছেন যে সারা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়, তখন মানুষকে বোকা বানানোর জন্য একটা জিঙ্গোইজমের দরকার পড়ে, উগ্র দেশপ্রেম। আর সেই উগ্র দেশপ্রেমের সঙ্গে যদি আপনি ধর্মকে জড়িয়ে দিতে পারেন, তাহলে অশিক্ষিত গরিব মানুষরা তারা কিন্তু এই ধর্মের নামে লাফালাফি শুরু করে, যেটা বাংলাদেশে হচ্ছে। দ্বিতীয়ত, এটা আমি বিশ্বাস করি আমার ক্যালকুলেশন অনুযায়ী, অ্যানালাইসিস অনুযায়ী, যে এটা বাংলাদেশে যে এখন নিয়ন্ত্রণ করছে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো, সেই সন্ত্রাসবাদী আল কায়দা বলুন, জৈশ-এ মোহাম্মদ বলুন, দেশ বা ইসলামিক স্টেট, এরা কিন্তু অত্যন্ত সুচতুর ভাবে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক নেতা, এক শ্রেণীর প্রাক্তন সেনা, তাদের ব্যবহার করছে এই যুদ্ধ জিগিরটা তুলেছে। এখনো অব্দি ভারত থেকে কিন্তু আপনি একটা মন্তব্য শুনবেন না। কোনো টিভি চ্যানেলে একজন দুজন বলে ফেললো সেটা আলাদা ব্যাপার, সরকারি ভাবে বা বেসরকারি ভাবে ভারত থেকে যুদ্ধের ব্যাপারে একটাও কথা উঠছে না। কিছু প্রতিক্রিয়া হচ্ছে, যে বাংলাদেশ থেকে যে কথাগুলো আসছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কিন্তু যুদ্ধের জিগির উঠছে না, সেটা বাংলাদেশ থেকে হচ্ছে। তো এরা এই টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো এইরকম ভাবে কিছু মানুষকে দিয়ে তারা এই যুদ্ধের জিগির গুলো তোলাচ্ছে, যাতে ভারত এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা ওই যুদ্ধ যুদ্ধ ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকে। এটা মানুষকে ডিসেপ্ট করা বা মানুষকে প্রতারণা করা। আসল যেটা কাজ সেটা হচ্ছে প্রক্সি ওয়ার। আমি সেটা নিয়ে চিন্তিত, আমি যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমি প্রক্সি ওয়ার নিয়ে চিন্তিত। প্রক্সি ওয়ারটা হচ্ছে সন্ত্রাসবাদ বা টেরোরিজম। সেটা খুব মারাত্মক এবং সেটার অনেক সম্ভাবনা রয়েছে, অন্তর্ঘাতের সম্ভাবনা রয়েছে, টেরর অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। এটা আমার জন্য কিন্তু সাংঘাতিক চিন্তার ব্যাপার এবং এটা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ, সাধারণ মানুষ, মিডিয়া, সরকার তো বটেই, তা তো করছেই। মিডিয়া এবং সাধারণ মানুষকে ফোকাসটা এবার সরিয়ে আনতে হবে। যুদ্ধ হবে না, বাংলাদেশ আর ভারতের যুদ্ধ হবে না। দূর দূর পরিস্থিতিতেও ভাববেন কি না। হিসেবে বলছেন যে দূর দূর পরিস্থিতিতেও কেউ ভাববে না? এটা একটা কারণ রয়েছে। না দেখুন, প্রথমত ভারত যুদ্ধবাজ দেশ হিসাবে কখনোই কুখ্যাতি অর্জন করেনি। 47 সাল থেকে 2024 অব্দি আপনি দেখবেন ভারত কিন্তু আত্মরক্ষার্থে যুদ্ধে লিপ্ত হয়েছে। পাকিস্তান কিন্তু এরকম সেম প্রক্সি ওয়ার করে কারগিলে পাকিস্তান আর্মির রেগুলার সিপাহীদের পাঠিয়েছিল সিভিল ড্রেসে।
একজনও কিন্তু পাকিস্তান আর্মি ইউনিফর্মে আসেনি। সেটা কি করে ধরা পড়লো? যে ওই কিছু ডেড বডির পকেটে তাদের আই কার্ড বা স্যালারি স্লিপ ইত্যাদি থেকে প্রমাণ করেছিল আচ্ছা। ভারত যে পাকিস্তান অ্যাটাক করেছে। 71 থেকে শুরু করে 71ও বাধ্য হয়েছিল, যেহেতু শরণার্থীর ঢল ভারতবর্ষে ঢুকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের অর্থনৈতিক বিপর্যস্ত করে দিয়েছিল। ঠিক। তখন ভারত বাধ্য হয়েছিল রিটালিয়েট করতে। ভারত আক্রমণ করে না, ভারতের সেটা ঘোষিত কূটনৈতিক নীতি নয়। ভারত যুদ্ধ ঘোষণা কখনোই করবে না, রিটালিয়েশন করতে পারে যদি আক্রান্ত হয় ভারতের সার্বভৌমত্ব। সেই জন্য বলছি। এবং দ্বিতীয়ত, ভারতের যে অর্থনৈতিক উন্নতি, একটা স্থিতিশীল সরকার চলছে, ভারতের রাজনৈতিক স্থিতাবস্থা রয়েছে, গণতন্ত্র রয়েছে, যেটা ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোভিড পরবর্তীকালে ভারতের অর্থনীতি কিন্তু ধীরে ধীরে আবার ব্যাক অন ট্র্যাক হয়ে গেছে, যেটা বিশ্বের বহু রাষ্ট্র পারেনি। ভারত এখন কিন্তু সারা বিশ্বে একটা বিশ্বগুরুর ছাপ ফেলেছে এবং সেটা আরো সুদৃঢ় করছে। যতগুলো বৃহৎ শক্তি রয়েছে, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, সবার সঙ্গে কিন্তু ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এই জায়গায় ভারত কোনো মতেই কোনো রকম বিতর্কিত হঠকারী ডিসিশন নেবে না। ভারতের কূটনীতি যেরকম ভাবে চলছে সেটা অ্যাবসলিউটলি পারফেক্ট জায়গাতে রয়েছে। আমি নিশ্চিত ভারত যুদ্ধে ঘোষণা করবে না বা যুদ্ধে লিপ্ত হবে না। ভারতের সার্বভৌমতা যদি বিপন্ন হয়, রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হয়, তাহলে ভারত রিটালিয়েট করতে পারে, সেটা ভবিষ্যতে বলা যাবে। ঠিক। কিন্তু এই যে রাওয়ার সদস্যরা যারা বলছেন যে 4 দিনে তারা কলকাতা দখল করে নেবেন, এটা কি কোথাও একটা প্রচ্ছন্ন অন্য কিছু রয়েছে? যেটা আপনি আমাদের কয়েকদিন আগে একটা পরিসংখ্যান দিয়েছিলেন যে যাদেরকে ছাড়া হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা কি তাহলে কোথাও একটা পেছন থেকে মনটা ঘুরিয়ে দিয়ে অন্যরকম কোনো পরিকল্পনা করছে? দেখুন, একটা যেটা আমার খুব সিরিয়াস চিন্তার বিষয়, যেটা আমি বহুবার টেলিভিশন চ্যানেলগুলোতে আমার বক্তব্যে রেখেছি, এর কতগুলো কারণ। প্রথম যেটা আমার চিন্তার কারণ, যে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে তারা কিন্তু সচেতন নয়। তারা এখনো চোখ বন্ধ করে রয়েছেন। অনুপ্রবেশের বিপদ তারা অ্যাবসলিউটলি অগ্রাহ্য করছেন। আমি একটা অদ্ভুত জিনিস দেখি বাংলায়, যে আপনি যদি অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, আপনি যদি বিশেষ কোনো ধর্ম বা ইসলামিক মৌলবাদ বা সাম্প্রদায়িকতাবাদ এগুলো নিয়ে কথা বলেন, তাহলেই আপনার উপর একটা ছাপ লাগিয়ে দেওয়া হবে যে আপনি ধর্মনিরপেক্ষ নন, আপনি ধর্মান্ধ, বা আপনি পরিষ্কারভাবে বলে দেওয়া যে আপনি বিজেপির লোক। এই জন্য লোকে এই সচেতনতার অভাব, এবং লোকে এই নিয়ে কথা বলতে ভয় পায় বা বলছে না। এবং এর সঙ্গে সঙ্গে গত 12, 14, 15 বছর ধরে, অনেকদিন ধরেই ছিল, গত 30 বছর ধরে, কিন্তু গত 14, 15 বছর ধরে অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ